ওয়ার্ল্ড ওয়ার 2 মানব সভ্যতার ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়। ধ্বংস হয়ে যায় লন্ডন, টোকিও, হ্যামবার্গ, বার্লিন সহ অনেক বড় বড় শহর। প্রায় 30টিরও বেশি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করে। It is difficult to track down one single event that sparked the conflict, for ultimately it was a series of events that conspired together to eventually light the flame of war. The world's most hated treaty, the Treaty of Versailles. মূলত দুইটা গ্রুপে বিভক্ত হয়ে এই যুদ্ধটা করা হয়। একটা ছিল অ্যাক্সেস পাওয়ার এবং আরেকটা অ্যালাইড পাওয়ার। জার্মানি, ইতালি এবং জাপানের মিলিত শক্তিকে বলা হয় অ্যাক্সেস পাওয়ার। অন্যদিকে যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন এবং অন্যান্য দেশ যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ভারত এইসব উপনিবেশিক দেশগুলো নিয়ে তৈরি হয় অ্যালাইড পাওয়ার। সামরিক এবং বেসামরিক মিলে এই যুদ্ধে প্রায় 8 থেকে 8.5 কোটি মানুষ মারা যায়। আর এই যুদ্ধে এত সংখ্যক মানুষ মারার কারণে পরিবেশের উপর বিরাট প্রভাব পড়ে, কারণ পরিবেশে অক্সিজেনের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সত্যি সম্পর্কে এবং এর কারণ সম্পর্কে। তো শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন। এই কাহিনী শুরু করা যাক সাল 1919 থেকে। এই বছরই ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয় এবং এক ফেমাস ট্রিটি সাইন করা হয়, দ্য ট্রিটি অফ ভার্সাই। এই ট্রিটির একটা ফেমাস আর্টিকেল হলো আর্টিকেল 231, যাতে লেখা ছিল এই যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির একমাত্র দায় জার্মানির। অর্থাৎ এই যুদ্ধটা যে যে দেশের মধ্যেই হোক না কেন, দায় শুধুমাত্র জার্মানির। আসলে ফ্রান্স আর ব্রিটেন চাইতেছিল জার্মানি একটা বড় ধরনের ক্ষতিপূরণ প্রদান করুক এই যুদ্ধটাকে হারার কারণে। প্রথম বিশ্বযুদ্ধে হওয়া তাদের ক্ষতির পুরোটাই তারা জার্মানির কাছ থেকে উসুল করতে চাইছিল। ট্রিটি অফ ভার্সাইয়ের শর্ত অনুসারে জার্মানি দেশকে $33 বিলিয়ন ফাইন ভরতে বলা হয়, যা আজকের দিনে $270 বিলিয়ন। এই অর্থের পরিমাণ এতটাই বড় ছিল আপনি বিশ্বাস করবেন না। 2010 সালে এসে জার্মানি এই অর্থের সর্বশেষ পেমেন্ট করে। অলমোস্ট 100 বছর সময় লাগে এই অর্থ পরিশোধ করতে। এখন আপনি ভাবতেই পারেন এই সব অর্থ আসলে আসে কোথা থেকে? অবশ্যই সাধারণ জনগণের দেওয়া ট্যাক্সের মাধ্যমে। এই অর্থের প্রথম কিস্তি দেয় জার্মানি 1921 সালে, আর সাথে সাথেই জার্মানিতে দেখা দেয় এক ভয়ঙ্কর হাইপার ইনফ্লেশন। এই সময় জার্মানির কারেন্সির নাম ছিল জার্মান মার্ক। এটি এত তাড়াতাড়ি ডিভ্যালু হতে শুরু করে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। 1922 সালে বার্লিনে এক প্যাকেট রুটির দাম ছিল 160 জার্মান মার্ক। পরবর্তী বছর অর্থাৎ 1923 সালে সেই রুটির দাম গিয়ে দাঁড়ায় 200 বিলিয়ন মার্কে। সহজ কথায় অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং বেকারত্বের হার দ্রুততার সাথে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে আমাদের কাহিনীতে এন্ট্রি হয় অ্যাডলফ হিটলারের, একজন তরুণ রাজনৈতিক নেতা যিনি তার ভাষণের মাধ্যমে সাধারণ জনগণকে ম্যানিপুলেট করতে খুব ভালোভাবে জানতেন। soll er vor sich hertragen und wir werden in unserem Zeichen wieder siegen. 1923 সালে হিটলারের নাৎজি পার্টি জার্মান সরকারের পতন ঘটানোর চেষ্টা করে একটা কুয়ের মাধ্যমে। যদিও হিটলার এইবার ব্যর্থ হন, কিন্তু জনগণের মধ্যে তার বিপুল জনপ্রিয়তা তৈরি হয়। মানুষের মধ্যে প্রোপাগান্ডা ছড়ানো হয় জার্মানির মানুষদের এত সব দুর্দশার কারণ এবং জার্মানি যে আন্তর্জাতিকভাবে অপমানিত হয়েছে তার দায় অ্যান্টি ন্যাশনাল মানুষদের। পরবর্তী 10 বছর ভরপুরভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয় এবং মিডিয়াগুলোকে কন্ট্রোলে আনা হয়। মানুষের অর্থনৈতিক সমস্যা এবং বেকারত্বের কারণে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে, যার কারণে 1933 সালে হিটলার নিজেকে জার্মানির ডিক্টেটর হিসেবে ঘোষণা করে দেয়। নিজের হাতে দেশের সম্পূর্ণ কন্ট্রোল নেওয়ার পর হিটলার নিজের জার্মান এম্পায়ারের স্বপ্ন পূরণের দিকে নজর দেন। 1935 সালে বাকি দেশগুলো প্রথমবারের মতো জানতে পারে জার্মানির কাছে নিজেদের একটা এয়ারফোর্স আছে, কিন্তু ট্রিটি অফ ভার্সাইয়ের শর্ত অনুযায়ী জার্মানির কাছে কোনো মিলিটারি পাওয়ার থাকতে পারবে না। সোজাসুজিভাবে হিটলার ট্রিটি অফ ভার্সাই ভায়োলেট করছিল, কিন্তু এই সময় ব্রিটেনের কিছু মানুষের ভিতরে মনে হইতেছিল ট্রিটি অফ ভার্সাইয়ে যা লেখা হয়েছিল তা জার্মানির উপর খুব অন্যায় হয়েছিল। আমরা জার্মানির কাছ থেকে এত অর্থ চার্জ করতেছি, দেখো জার্মানির অর্থনৈতিক অবস্থা কি হয়েছে, তারপর তাদের কোনো মিলিটারিও আবার থাকতে পারবে না। এতটা কঠোর হওয়া আসলে আমাদের উচিত হয়নি। জুন 1935 সালে অ্যাংলো জার্মান নেভাল এগ্রিমেন্ট সাইন করা হয়, যার কারণে সিদ্ধান্ত নেওয়া হয় হিটলার এখন নিজের দেশের জন্য একটা নেভি তৈরি করতে পারবে। সাল 1938 হিটলারের যখন মনে হয় তার আর্মি প্রস্তুত, তখন প্রথমেই তার নজর পড়ে
পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়ার উপরে। 1938 সালের ফেব্রুয়ারিতে হিটলার অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ট শুসেনিগের সাথে দেখা করেন এবং তাকে বাধ্য করেন একটা চুক্তি স্বাক্ষর করতে। চুক্তির মাধ্যমে হিটলার অস্ট্রিয়ান সরকারের নাৎসিপন্থী লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ পান। অস্ট্রিয়ান সরকার হিটলারের নিজস্ব লোকদের নিয়োগ দিয়ে অনুপ্রবেশ করছিল। উদাহরণ হিসেবে বলা যায় হ্যান্স ফিশব্যাকের কথা। তার অস্ট্রিয়ার অর্থমন্ত্রী হওয়ার কথা ছিল। তিনি একজন নাৎসি এবং কারাগারে থাকা অন্যান্য নাৎসিদের তিনি মুক্তি দিয়ে দিয়েছিলেন। 1 মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অস্ট্রিয়া সরকার জানতেন অনুপ্রবেশ বন্ধ করতে হলে প্রথমে দেশের জনগণের সাথে পরামর্শ করা দরকার। অস্ট্রিয়ার কি একটি স্বাধীন দেশ হওয়া উচিত নাকি নাৎসিদের সাথে ঐক্যবদ্ধ দেশ হওয়া উচিত, তিনি এজন্য একটি গণভোটের সিদ্ধান্ত নেন। আর যখনই হিটলার এই গণভোটের কথা জানতে পারেন তখনই হিটলার তার সেনাবাহিনীকে অস্ট্রিয়ায় মার্চ করে দেন। জার্মান সেনাবাহিনী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঢুকে পড়ে, কিন্তু অস্ট্রিয়ার চ্যান্সেলর চাননি কোনো ধরনের রক্তপাত হোক এবং তিনি তার সিট থেকে পদত্যাগ করেন এবং হিটলার তার প্রোপাগান্ডা মিনিস্ট্রি ব্যবহার করে ভুয়া খবর ছড়িয়ে দেন ভিয়েনায় দাঙ্গা হচ্ছে এবং কিভাবে কমিউনিস্টরা দাঙ্গার জন্য দায়ী। তাই অস্ট্রিয়ার সরকার অস্ট্রিয়াকে রক্ষার জন্য জার্মান সেনাবাহিনীর কাছে আবেদন জানান। পরের দিন অস্ট্রিয়ার সংসদ ভেঙে দেওয়া হয় এবং এখন থেকে অস্ট্রিয়া আর এক স্বাধীন দেশ হিসেবে থাকে না। হিটলারের এই আক্রমণ কোনো প্রকার রক্তপাত ছাড়াই সফল হয়েছে। এর একটা বড় কারণ ছিল এই সময় অস্ট্রিয়ার অনেক মানুষ হিটলারের পক্ষে ছিল। তারা মনে করত হিটলারের আক্রমণ তাদের দেশকে পরাশক্তিতে রূপান্তরিত করবে। এবার অস্ট্রিয়া দখলের পর হিটলারের নজর পড়ে পার্শ্ববর্তী দেশ চেকোস্লোভাকিয়ার উপরে। চেকোস্লোভাকিয়ার সীমান্তে সুডেটেনল্যান্ড নামে একটি অঞ্চল ছিল যেখানে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে 30 লক্ষ মানুষ ছিল জার্মান ভাষাভাষী। হিটলার এই অঞ্চলটিকে জার্মানদের দাবি করার জন্য একটা অজুহাত দিয়েছিলেন যে এখানে জার্মানি ভাষাভাষী মানুষ বসবাস করে। আর এখানে এন্ট্রি নেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভাল চেম্বারলেন। তিনি যে কোনো মূল্যে আরেকটা যুদ্ধ এড়াতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন হিটলার যা চায় তা যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে আরেকটা যুদ্ধ থেকে বিরত থাকা সম্ভব। এই কারণে 1938 সালের সেপ্টেম্বর মাসে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই মিউনিক চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইউরোপকে যুদ্ধ থেকে বিরতি রাখা। এই মিউনিক চুক্তির শর্ত ছিল হিটলার আর কোনো যুদ্ধে জড়াবেন না, তার বিনিময়ে তিনি সুডেটেনল্যান্ডের এই অংশটিকে জার্মানির সাথে অন্তর্ভুক্ত করে নেবেন। আর হিটলার আনন্দের সাথে চেকোস্লোভাকিয়ার এই অংশটিকে নিজের জার্মানির সাথে যুক্ত করে নিয়েছিলেন। কিন্তু মিউনিক চুক্তিটি 1 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি তা লঙ্ঘন করে ফেলেন এবং 1939 সালের মার্চ মাসে হিটলার তার সেনাবাহিনী নিয়ে চেকোস্লোভাকিয়ার বাকি অংশে আক্রমণ চালান। লোকেরা প্রথমবারের মতো যুদ্ধ করেছিল, কিন্তু জার্মান সেনাবাহিনী খুব সহজেই জয়লাভ করে। দেশকে 2টি ভাগে বিভক্ত করা হয়। একটি অংশ জার্মান ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত করা হয় এবং অন্যটিকে একটি নাৎসি ক্লায়েন্ট রাষ্ট্র হিসেবে রাখা হয়। স্লোভাক রিপাবলিক নামে একটি পুতুল সরকার স্থাপন করা হয়। এই কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভাল চেম্বারলেন ব্যাপকভাবে সমালোচিত হতে থাকে। এই সময় উইনস্টন চার্চিল বিখ্যাতভাবে বলেছিলেন, ইউ ওয়ার গিভেন দ্য চয়েস বিটুইন ওয়ার অ্যান্ড ডিসঅনার, ইউ চুজ ডিসঅনার অ্যান্ড ইউ উইল হ্যাভ ওয়ার। এরপরে হিটলারের নজর পড়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডের উপরে। হিটলার পোল্যান্ডকে দখল করার জন্য এক মাস্টার প্ল্যান করে। হিটলার সোভিয়েত ইউনিয়নের সাথে এক নন অ্যাগ্রেশন ট্রিটি সাইন করে। অন্যান্য দেশের নেতারা এটি দেখে অবাক হয়ে গেছিল, আরে ভাই এটা কিভাবে সম্ভব? হিটলার তো কমিউনিস্টদের ঘোর বিরোধী, তাহলে এই সমঝোতা কিসের? এর কারণ ছিল সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডের একটা অংশ চাইতো, যার কারণে তাদের দুজনের স্বার্থ মিলে গিয়েছিল, যার কারণে এই চুক্তিটা সম্ভব হয়েছে। 1939 সালের 1 সেপ্টেম্বর 10 লক্ষ জার্মান সৈন্য পোল্যান্ডের দিকে অগ্রসর হয়। তাদের প্ল্যান ছিল উত্তর এবং দক্ষিণ 2 দিক থেকেই অগ্রসর হবে। সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। যুক্তরাজ্য এবং ফ্রান্সের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এভাবে যদি হিটলার একের পর এক দেশ আক্রমণ করতে থাকে তাহলে পরবর্তী সংখ্যা আমাদের হবে, আমরা আর সহ্য করতে পারি না। এভাবে চলতে থাকলে পৃথিবীর কি হবে? যুক্তরাজ্য হিটলারকে একটি আলটিমেটাম দেয়, যদি তারা পোল্যান্ডের উপর আক্রমণ চালিয়ে যায় তবে যুক্তরাজ্য জার্মানির উপর ওয়ার ডিক্লেয়ার করবে। হিটলার এই আলটিমেটাম উপেক্ষা করে এবং সাথে সাথে যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করে। এরপরে ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কানাডাও জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নেভাল চেম্বারলেন রেডিওতে ঘোষণা দেন, A state of war would exist between us. I have to tell you now that no such undertaking has been received and that consequently this country is at war with Germany.
এরপর অ্যাক্সেস পাওয়ার অর্থাৎ জার্মানির সহযোগী ইতালি এবং জাপান যৌথভাবে ফ্রান্সের উপর আক্রমণ করে এবং দখল করে নেয় ফ্রান্সকে। এভাবেই জার্মানি একের পর এক তার পার্শ্ববর্তী দেশগুলোকে দখল করে নিতে থাকে। এরপর জার্মানি তার বিশাল সংখ্যক সৈন্য নিয়ে আক্রমণ করে রাশিয়ার উপরে, আর এটাই ছিল হিটলারের সব থেকে বড় ভুল, কারণ হিটলার মনে করেছিল সহজেই রাশিয়াকে দখল করে নিতে পারবে। কিন্তু রাশিয়ার বিশাল ভূখণ্ড, জঙ্গল, পাহাড় আর বরফের কারণে নাৎজি সৈন্যরা দুর্বল হয়ে পড়ে, কারণ সৈন্যদের কাছে খাবার এবং সামরিক সরঞ্জাম পৌঁছানো সম্ভব হচ্ছিল না। আর এই কারণে ধীরে ধীরে বহু সৈন্য মারা যায়। আর সেই সুযোগে রাশিয়ান রেড আর্মি জার্মান সৈন্যদের উপরে হামলা করে, কারণ রাশিয়ার জন্য এটি ছিল খুবই পরিচিত। তারা এই জঙ্গল, পাহাড় এবং বরফের ভিতরে লড়াই করার জন্য প্রস্তুত ছিল এবং জার্মান সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। দীর্ঘদিন ধরে একটানা ধরে জার্মান সৈন্যরা দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে অ্যালাইড জার্মানির উপরে হামলা, যাতে করে জার্মানির দখলকৃত জমিগুলো পুনরুদ্ধার করা যায়। এবার যুদ্ধে মিত্রশক্তি ব্যাপক সাফল্য এবং রাশিয়ান রেড আর্মি বার্লিনের খুব কাছাকাছি পৌঁছে। পরিস্থিতি এমন রূপ নেয় যে হিটলারের পরাজয় এবার নিশ্চিত। কিন্তু হিটলার কোনোভাবেই আত্মসমর্পণ করতে রাজি। তিনি নিজেকে রেড আর্মির হাতে বন্দী হওয়ার থেকে হত্যার পথকে আত্মহত্যার কিছুক্ষণ আগে তিনি তার প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন। 30 এপ্রিল 1945 হিটলার তার নিজের মাথাস্থল ঠেকিয়ে আত্মহত্যা করেন এবং তার স্ত্রী ইভা ব্রাউন সায়ানাইড পিল খেয়ে আত্মহত্যা করে। তাদের দুজনার দেহ নাৎসি কর্মকর্তারা পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে, যাতে করে রাশিয়ান আর্মির কাছে তাদের দেহ না। এরপর হিটলারের উত্তরসূরি হিসেবে কার্ল ডেনিটজ জার্মানির দায়িত্ব নেন এবং 7 মে 1945 জার্মানিকে আত্মসমর্পণের নির্দেশ দেন। অন্যদিকে জাপানের পার্ল হারবারে আক্রমণ আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণের জন্য 350টি যুদ্ধ বিমান পাঠায়। আর বলে রাখি, এই সময় যুক্তরাষ্ট্র কোনোভাবেই যুদ্ধে অংশগ্রহণ নিতে চাইছিল না। তাদের কথা ছিল, প্রথম বিশ্বযুদ্ধে যা হয়েছে তাতে আমরা যুদ্ধ করতে আগ্রহী নই। কিন্তু জাপান কোনো প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই যুক্তরাষ্ট্রের উপর হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের 18টি যুদ্ধজাহাজ, শতাধিকের বেশি যুদ্ধ বিমান এবং 2400 সেনাবাহিনী নিহত হয়। জাপান এই হামলাটি 2টি ধাপে কমপ্লিট করেছিল। প্রথম ধাপে যুদ্ধজাহাজ এবং বিমান বাহিনীর উপরে হামলা এবং পরবর্তী ধাপে মেরামত কারখানা এবং জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছিল। এই হামলাটাই যুক্তরাষ্ট্রকে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করতে বাধ্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে এসেও জাপান প্যাসিফিক অঞ্চলে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। 1945-এ জার্মানি আত্মসমর্পণ করলেও জাপানের আত্মসমর্পণের কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। যুক্তরাষ্ট্র মনে করে কেবল একটা বড় ধরনের আঘাতই জাপানকে দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য করবে। এরপর আসে সেই দিন 1945 সালের 6 আগস্ট, যেদিন আমেরিকা B-20 বোমারু বিমান থেকে লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা জাপানের হিরোশিমা শহরে নিক্ষেপ করে এবং 9 আগস্ট অর্থাৎ এর 3 দিন পরে আরেকটি ইউরেনিয়াম ভিত্তিক বোমা, যার নাম ফ্যাটমান, সেটিকে নাগাসাকি শহরে নিক্ষেপ করা হয়। আর এই পারমাণবিক বোমা দুটো এতটাই শক্তিশালী ছিল যে হিরোশিমায় তাৎক্ষণিকভাবে 70 থেকে 80,000 মানুষ মারা যায় এবং 1 বছরের মধ্যে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় 1,40,000। এবং নাগাসাকিতে যে বোমাটি বিস্ফোরিত হয়েছিল সেটিতেও সাথে সাথে 40,000 মানুষের মৃত্যু হয় এবং যেটা বছরের শেষে 80,000 পর্যন্ত গিয়ে দাঁড়ায়। পারমাণবিক বোমার এই বিধ্বংসী ক্ষমতা এবং একসাথে এত মানুষ মারা যাওয়ার পরে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, কারণ এছাড়া তাদের হাতে কোনো উপায়ই ছিল না। এরপর 15 আগস্ট 1945 জাপানের সম্রাট হিরোহিতো রেডিও সম্প্রচারের মাধ্যমে আত্মসমর্পণের ঘোষণা দেন এবং 2রা সেপ্টেম্বর 1945 আমেরিকার মিসৌরি বিমান ঘাঁটিতে আনুষ্ঠানিক স্বাক্ষর ও সশস্ত্র আত্মসমর্পণ করেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও।